দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এবার ইরানের ভয়ে কাঁপছেন স্বয়ং ট্রাম্প। আজ গালফ সেতুই ওড়ালো ইরান, বিশ্বজুড়ে এবার আরো বড় সংকট। ডিলিটেড বৈধ ভোটারের নাম না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে, অনড় মালদা কাণ্ডের মাথা মুফাক্কিরুল ইসলাম। ইসরায়েলের ভয়ঙ্কর আক্রমণ, 24 ঘন্টায় 40 জন হিজবুল্লাহর মৃত্যু। আক্রমণ চলছে জলস্থল আকাশপথে। এলপিজি সিলিন্ডার রাখার ক্ষেত্রে বড় নিয়ম, বাড়িতে কটা পর্যন্ত রাখা যায় জানুন। বিস্ফোরক ডিপো থেকে বিমানের হাঙ্গার, আগুনের যত হিসাবে ড্রাগন রোবট নামালো ভারতীয় বায়ুসেনা। প্রশাসনের নাকের ডগায় শৌচালয়ে 2.5 ঘন্টা বন্দি ছাত্র, পুলিশের কানে পৌঁছলো না আর্তনাদ। আসছি বিস্তারিত খবরে। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ নিত্যই নয়া মোড় নিচ্ছে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের উত্তর শহর কারাজের কাছে নির্মীয়মান B1 সেতুটি আংশিকভাবে ধ্বংস করেছে আমেরিকা। এই হামলায় 8 জন নিহত এবং 95 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইরান পাল্টা প্রতিশোধ হিসাবে মধ্যপ্রাচ্যের 8টি প্রধান সেতুর একটি তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার হামলায় মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ 136 মিটার উঁচু B1 সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। সেতুটি তেহরানের সঙ্গে পশ্চিমাঞ্চলীয় শহর কারাজকে যুক্ত করার জন্য তৈরি হচ্ছিল। আল বোর্জ প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, এই হামলায় 8 জন নিহত হয়েছেন এবং আহত 95 জন। ভিডিওতে দেখা গেছে হামলার পরে সেতুর একটি বড় অংশ ভেঙে পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ভিডিও পোস্ট করে সতর্ক করেছেন যে ইরান যদি 5 সপ্তাহের এই যুদ্ধ শেষ করতে আলোচনায় না আসে তবে আরও ধ্বংসলীলা চালানো হবে। ট্রাম্প বলেন, ইরানের বৃহত্তম সেতুটি ধসে পড়ল, আরও অনেক কিছু বাকি আছে। সময় থাকতে ইরানের উচিত চুক্তি করা, না হলে এই দেশটির কিছুই আর অবশিষ্ট থাকবে না। উত্তর ইরানের কারাজ শহরে গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় মার্কিন ইসরায়েলি হামলার পরে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের 8টি প্রধান সেতুর তালিকা প্রকাশ করে পাল্টা আঘাত হানার ইঙ্গিত দিয়েছে। বৃহস্পতিবার ইরানের সবচেয়ে উঁচু B1 সেতুতে হামলার পর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস উপসাগরীয় দেশগুলি এবং জর্ডানের বেশ কিছু নামকরা সেতুকে লক্ষ্যবস্তু করতে পারে বলে জানা গেছে। সংযুক্ত আরব আমিরশাহী শেখ জায়েদ ব্রিজ, আল মাকতা ব্রিজ এবং শেখ খালিফা ব্রিজ, সৌদি আরব ও বাহরাইন সংযোগকারী কিং ফাহাদ কজওয়ে, জর্ডানে কিং হোসেন ব্রিজ, দামিমা ব্রিজ এবং আবদুন ব্রিজ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে লিখেছেন, নির্মীয়মান সেতুর মতো অসামরিক পরিকাঠামোয় হামলা চালিয়ে ইরানিদের আত্মসমর্পণ করানো যাবে না। এটি কেবল শত্রুর পরাজয় এবং নৈতিক পতনের তুলে ধরে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলের যৌথ অভিযানে এ পর্যন্ত ইরানি সুপ্রিম লিডার আলী খামেনি সহ 1340 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইরান ও ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলিতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। রাজ্য বিধানসভা ভোটের আগে মালদহে কালিয়াচকের অবরোধ ও বিচারকদের আটকে রাখার ঘটনায় মূল মাথা হিসাবে চিহ্নিত মোফাক্কিরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। তবে ধরা পড়লেও নিজের অবস্থানে অনড় মোফাক্কিরুল স্পষ্ট জানিয়েছেন, আন্দোলন যেমন চলছে তেমনই চলবে। বাগডোগরা হয়ে বেঙ্গালুরু পালানোর চেষ্টা করছিলেন মোফাক্কিরুল ইসলাম, এমনই অভিযোগ। সেই সময় বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগে সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবারই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল নির্বাচন কমিশন। তারপর থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এদিকে গ্রেপ্তার হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোফাক্কিরুল স্পষ্টত বলেন, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের নাম পুনরায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাঁর এই মন্তব্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তার বক্তব্য থেকে পরিষ্কার, এই ইস্যুকে ঘিরে আন্দোলন থামার সম্ভাবনা আপাতত নেই, বরং তিনি আরও বৃহত্তর প্রতিবাদের ইঙ্গিত দিয়েছেন। ফলে প্রশাসনের কাছে বিষয়টি এখন শুধু আইন শৃঙ্খলার নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রসঙ্গত, মালদা অশান্তির এখনো পর্যন্ত 35 জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন এডিজি উত্তরবঙ্গ। শুধু তাই নয়, মালদা জুড়ে গোটা ঘটনায় মোট 19টি মামলা দায়ের হয়েছে। এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে করা নির্দেশে জানিয়ে দিয়েছিল যে কালিয়াচক কাণ্ডের তদন্ত সিবিআই বা এনআইএ কে দিতে করা হবে।
তারপর নির্বাচন কমিশন ঠিক করেছে তদন্ত করবে এনআইএ। সেই মোতাবেক শুক্রবার বেলা গড়ানোর আগেই কলকাতায় এসে পৌঁছান এনআইএর দুদে অফিসার আইজি সোনিয়া সিং। শুধু তাই নয়, ডিআইজির নেতৃত্বে প্রায় 2 ডজনের একটি বিশেষ দল ইতিমধ্যেই হামলায় মোথাবাড়ির দিকে রওনা দিয়েছে। তাদের মূল কাজ ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং ঘটনা প্রবাহের খুঁটিনাটি জোড়া লাগানো। উত্তর দিনাজপুরের ইটাহারের পোরশা হাটখোলায় বাসিন্দা, বয়স 40-এর কোঠায় একসময় রায়গঞ্জ জেলা আদালতে আইনজীবী হিসাবে কাজ করতেন তিনি। পরে কলকাতা হাইকোর্টে নিয়মিত মামলা লড়তেন। হাইকোর্ট চত্বরে তার নিজস্ব চেম্বার রয়েছে। বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে কলকাতাতেই বসতেন। রাজনীতিতেও হাতেখড়ি কয়েক বছর আগে 21 সালের বিধানসভা নির্বাচনের আগে আসাউদ্দিন ওয়াসির দল এমআইএম-এ যোগ দেন তিনি। সেই নির্বাচনে ইটাহার কেন্দ্র থেকে দলের প্রার্থীও হন। তবে ভোটের ফল খুব একটা আশাব্যঞ্জক ছিল না। গত বিধানসভা নির্বাচনে এমআইএম প্রার্থী হিসেবে মাত্র 831টি ভোট পেয়েছিলেন মুফাক্কিরুন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে গত 24 ঘন্টায় 40 জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, গত 24 ঘন্টায় লেবাননে হিজবুল্লাহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা, সাইট, অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহ অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লাহর একটি অস্ত্রের গোদামে হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবাননের জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে 24 ঘন্টায় 40 জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রক এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, এই হামলায় পাস্তর ইনস্টিটিউট অব ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষণা কেন্দ্রটি 1920 সালে চালু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে হোসেইন কেরমানপুর একে বৈশ্বিক স্বাস্থ্য খাতের শতাব্দী পুরনো স্তম্ভে হামলা বলে উল্লেখ করেছেন। ইরানের যুদ্ধরত সব পক্ষকে সামরিক পদক্ষেপ বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীনের বিদেশ মন্ত্রক। আগামী সপ্তাহগুলিতে ইরানে আরও বড় পরিসরে হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং এই আহ্বান জানান। সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালীতে বিদ্যমান অস্থিরতার মূল কারণ হলো এই জলপথে অবৈধ সামরিক কার্যকলাপ। তিনি আরও বলেন, বিবাদমান পক্ষগুলিকে অবশ্যই বিশ্ব অর্থনীতি আর জ্বালানি নিরাপত্তার উপর আরও গুরুতর প্রভাব এড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যথারীতি বিশ্বজুড়ে দেখা দিয়েছে গ্যাসের অকাল। তার উপর এই গ্যাসের সমস্যা দেখা দেওয়া বহু মানুষই অভিযোগ করছেন এলপিজি মজুত করে রাখছে তারা, যার ফলে সংকট আরও বেশিভাবে দেখা দিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এলপিজি নিয়ে কোনো সংকট নেই। কিন্তু আপনাদের জেনে রাখা ভালো, আপনি বাড়িতে ঠিক কটা এলপিজি গ্যাস সংরক্ষণ করতে পারবেন বৈধভাবে। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত জানানো হলো। এলপিজি সিলিন্ডার বেশি রাখলে কি সমস্যা? বাড়িতে মজুতের সীমা জানুন। ভারত সরকারের নিয়ম অনুযায়ী সিলিন্ডার সাধারণত বুকিং করার 5 থেকে 7 দিনের মধ্যে তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হয়। তা সত্ত্বেও বহু এলাকায় মজুতদারি ও কালোবাজারি অভিযোগ উঠছে, যা নিয়ে যথারীতি জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ বর্তমান সময়ে বেশ কিছু জায়গায় লোকজন প্রয়োজনের থেকে বেশি গ্যাস সিলিন্ডার জমা করে রাখছেন, যা প্রশাসনিকভাবে অবৈধ। পাশাপাশি প্রশাসন এই সব ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিচ্ছে। এর ফলে জনসাধারণের মনে প্রশ্ন উঠছে, একটি বাড়িতে আইনত কতগুলি গ্যাস সিলিন্ডার রাখা গ্রহণযোগ্য? বাড়িতে গ্যাস সংযোগ আছে এমন গ্রাহকদের প্রতিটি সাধারণ সংযোগের জন্য 2টি সিলিন্ডার রাখার অনুমতি দেওয়া হয়, যেখানে একটি সিলিন্ডার ব্যবহার করা হয় এবং অপরটি ব্যাকআপ হিসাবে রাখা হয়। এমত অবস্থায় আপনি প্রয়োজনে দ্বিতীয় সিলিন্ডারটি ব্যবহার করার সঙ্গে সঙ্গে আপনি গ্যাস বুক করতে পারবেন। তবে এটি একটি সুষম গ্যাস সরবরাহে নিশ্চিত করে এবং প্রত্যেকটি বাড়িতে যাতে এলপিজি গ্যাস পাওয়া যায় তাও নিশ্চিত করা হয়। নিয়ম অনুযায়ী একটি পরিবারে 14 কেজি 200 সিলিন্ডার রাখতে পারে। সেখানে একটি সিলিন্ডার ব্যবহার করা হয় এবং অন্যটি যেহেতু ব্যাকআপ হিসাবে রাখা হয়,
তাই এই ব্যবস্থা রাখা হয়েছে যাতে প্রথম সিলিন্ডার শেষ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় সিলিন্ডারটি ব্যবহার করা যায়। তবে দুটির বেশি কেউ এলপিজি সিলিন্ডার মজুত করে রাখেন তবে তা মজুতদারি হিসাবে গণ্য হতে পারে। এমত অবস্থায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। সরকারের মতে প্রতিদিন প্রায় 50 লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ হচ্ছে। পাশাপাশি জনগণকে সরকার আতঙ্কিত হতে বারংবার বারণ করছে। পাশাপাশি অতিরিক্ত সিলিন্ডার মজুত করার থেকে বিরত থাকতে বলছেন। এছাড়াও সরকারের মতে প্রতিদিন প্রায় 50 লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ গ্যাস নিয়ে কোনো ঘাটতি নেই। তাই জনগণের আতঙ্কিত হওয়ার বা অতিরিক্ত সিলিন্ডার মজুত করার কোনো প্রয়োজন নেই। প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর ভারত এক নয়া জয়কার। এবার ভারতীয় বিমান বাহিনীর অস্ত্র ভাণ্ডারে যুক্ত হলো দেশে তৈরি অত্যাধুনিক অগ্নি নির্বাপক রোবট। যে ভয়াবহ উত্তাপে মানুষের শরীর পুড়ে ছাই হয়ে যেতে পারে, সেই মৃত্যুপুরীতে ঢুকে অনায়াসে আগুন নেভাবে এই চালকবিহীন যন্ত্র মানবরা। এই রোবটগুলির সবচেয়ে বড় চমক হলো এদের সহন ক্ষমতা। গবেষণায় দেখা গেছে এই যন্ত্রগুলি প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রচণ্ড তাপমাত্রা সহ্য করতে সক্ষম। ফলে বিমানের জ্বালানি ডিপো বা গোলা বারুদ রাখার গুদামের মতো অতি বিপজ্জনক এলাকায়, যেখানে অগ্নি নির্বাপক কর্মীদের যাওয়া প্রায় অসম্ভব, সেখানে এই রোবটগুলি হবে প্রধান ভরসা। এতে রয়েছে অত্যাধুনিক সেন্সর যা তাৎক্ষণিকভাবে আগুন, ধোঁয়া ও তাপ শনাক্ত করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এটি নিজে আগুনের উৎসের কাছে পৌঁছানোর পথ খুঁজে নেয়। এই রোবটগুলি উচ্চ চাপের জল এবং রাসায়নিক ফোম দুই মাধ্যমে আগুন নেভাতে পারদর্শী। ফলে বিমানের জ্বালানি বা রাসায়নিক অগ্নিকাণ্ড চোখের পলকে নিয়ন্ত্রণে আসবে। বিপজ্জনক পরিস্থিতি থেকে নিরাপদ দূরত্বে বসে অপারেটররা একে নিয়ন্ত্রণ করতে পারবেন। বায়ুসেনা সূত্রে খবর, এই অগ্নি নির্বাপক রোবটগুলি মূলত বিমান বাহিনীর হ্যাঙ্গার, ফুয়েল ডিপো এবং গোপন গোলাবারুদ সংরক্ষণ এলাকায় ব্যবহার করা হবে। এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে বড় বড় দুর্ঘটনা এড়ানো এবং ক্ষয়ক্ষতির পরিমাণ শূন্যতে নামিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব দক্ষতায় এই মানের রোবট তৈরি করা ভারতের প্রতিরক্ষা গবেষণার মুকুটে আরও একটি উজ্জ্বল পালক যোগ করল। কড়া নিরাপত্তা আর পুলিশের নজরদারির মধ্যেই চরম অমানবিকতার সাক্ষী থাকল কৃষ্ণনগর। জেলা প্রশাসনিক ভবনের একেবারে সংলগ্ন একটি সুলভ শৌচালয়ে টানা 2.5 ঘন্টা তালাবন্দি হয়ে রইলেন এক কলেজ ছাত্র। ব্যস্ততম এলাকায় শৌচালয়ে বন্ধ গেটের ওপার থেকে প্রাণের ভয়ে ওই কিশোর চিৎকার করলেও কোনো লাভ হয়নি। কর্ণপাত করতে দেখা যায়নি কাউকে। ঘটনায় প্রশাসনের সংবেদনশীলতা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। নির্বাচনী আবহে বর্তমানে কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবন চত্বরে একেবারে সাজ রব। মনোনয়ন পর্ব চলায় এলাকা পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের ঠাসা। কিন্তু তার মধ্যেই ভাতচাংলা থেকে কৃষ্ণনগর আইটিআই কলেজে পড়তে আসা ছাত্র তমজিৎ চক্রবর্তী এই ভয়াবহ পরিস্থিতির শিকার হন। মঙ্গলবার সকালে কলেজ টিউশন সেরে ফেরার পথে ওই শৌচালয়ে ঢুকেছিলেন তমজিৎ। তাঁর দাবি, সেখানে তখন কোনো কর্মী ছিলেন না। মিনিট 7 পর বেরোতে গিয়ে তিনি দেখেন বাইরের প্রধান কোলাপসিবল গেটে ঝুলছে বড় তালা। ওই সময় ভাগ্য সহায় হয়নি তারও। মোবাইলে রিচার্জ না থাকায় কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। ভ্যাপসা গরমে শৌচালয়ের খুপচি ঘরে হাঁসফাঁস করতে করতে গেট ধরে চিৎকার শুরু করেন তমজিৎ। বাইরে তখন পুলিশের বুটেরও আওয়াজ আর নিত্যযাত্রীদের কোলাহল থাকলেও সেই আর্তনাদ কারো কান পর্যন্ত পৌঁছায়নি। তমজিতের কথায়, আমি চিৎকার করে ডাকছিলাম কিন্তু কেউ ফিরেও তাকায়নি। গরমে আর আতঙ্কে আমার দম বন্ধ হয়ে আসছিল। ভেবেছিলাম হয়তো আর বেরোতেই পারবো না। তখনই কার্যত দেবদূতের মতো ত্রাতা হয়ে আসেন জৈনিক পথচারী। প্রায় 2.5 ঘন্টা পর আমঘাটার বাসিন্দা সঞ্জিত ঘোষ নামে এক বাইক আরোহী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় শৌচালয়ের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান। তিনি কাছে যেতেই কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্র। এরপর প্রায় 1 ঘন্টার চেষ্টায় শৌচালয় কর্মীর বাড়ি থেকে চাবি জোগাড় করে উদ্ধার করা হয় তমজিৎকে। আক্ষেপের সুর সঞ্জিত বাবুর গলাতেও। বলেন, ছেলেটির যে অবস্থা দেখলাম আর কিছুক্ষণ থাকলেও অসুস্থ হয়ে পড়তো। প্রকাশ্যে রাস্তায় পুলিশ প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা কি করে ঘটে ভেবে অবাক হচ্ছি।